ক্ষমা করাটা আমার স্বভাব, কিন্তু বারবার সুযোগ দেওয়াটা আমার বোকামি নয়। যেদিন আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে সেদিন থেকে আমি আর মানুষ চিনব না, শুধু জবাব দিতে জানব। স্বামীকে না জানিয়ে নয়, বুদ্ধি করে কিভাবে প্রতি মাসে অন্তত 2000 টাকা সঞ্চয় করা যায়। মানি সেভিং টিপস, সম্পূর্ণ গ্রামীণ ব্লগ আর গ্রামের সাদামাটা জীবন। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না, ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। তো দেখতেই থাকো ব্লগটা, আশা করি খুবই ভালোই লাগবে। স্বামীকে না জানিয়ে নয়, বুদ্ধি করে কিভাবে প্রতি মাসে অন্তত 2000 টাকা সঞ্চয় করা যায়। মানি সেভিং টিপস। তো টাকা সঞ্চয় টাকা এইগুলো কিন্তু ইনকাম করাও খুব কষ্ট, আর সঞ্চয় করাও খুব কষ্ট, আর জমা বলো যাই বলো না কেন এইগুলো কিন্তু খুবই কষ্ট, কিন্তু সহজ করে নিতে হবে সেই কষ্টকে। টাকা আছে তো তোমার দাম আছে, সম্মান, ভালোবাসা সব কিছুই পাওয়া যাবে। টাকা না থাকলে তোমার কোথাও কোনো মূল্য নেই, ভ্যালু নেই, তোমার কোনো স্ট্যাটাস নেই, কি বলবো আর। টাকাই সব কিছু। সেই জন্য আমরা যতদিন আমাদের শরীর মন ভালো চলবে ততদিন টাকা ইনকাম করব। আর গ্রামের বাসা থেকে এঁচড় চলে আসলো, আলহামদুলিল্লাহ আমার মায়ের বাসা থেকে এঁচড় চলে আসলো। তো যাই হোক, আমি এক জায়গায় গিয়েছিলাম, তো ওখান থেকে এসে ব্যাগ ওখানেই রেখে দিয়েছি, এই জামাটাই পরে গিয়েছিলাম। তো ভাবলাম যে না, একটা ব্লগ করি, যেহেতু আমার প্রত্যেকদিনই ব্লগ আসে বিকাল 4টায়। কিছু না কিছু ব্লগ তো তোমাদের কাছে শেয়ার করতেই হবে, তাই না? আর আমার ব্লগের কোনো না কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে দেখুন, আমি হাঁসের ডিম নিয়ে এসেছি, একেবারে বড় বড় হাঁসের ডিম। আর এই যে দেখুন, মানে ড্রাম ভর্তি আছে, কিন্তু ড্রামটা বার করলাম না, এমনিতে তোমাদের আর কি দেখিয়ে দিলাম এক ঝলক। তো যাই হোক, গ্রামের বাসা থেকে আমার ডিমও আসে, আবার শাকসবজিও আসে। এই দিক দিয়ে আমি খুবই ভালো, খুবই সুখী, হ্যাপি, আলহামদুলিল্লাহ। যেহেতু আমার মায়ের বাসা পাশাপাশি, এখানে লাইলিং দেখতে পাচ্ছেন, পাটা লেগে গেল। ওই যে উঁচু করে দিয়েছি, রুমের মধ্যে যে গর্ত হয়ে গেছিলো, সেই গর্তের মধ্যে আর কি সিমেন্ট দিয়ে আমি নিজে উঁচু করে দিয়েছি, সেখানে মানে পায়ের আঙ্গুলের মধ্যে লাগলো, খুব ব্যথা লেগেছে। তো মানে ব্লগ করার সময় খুব ব্যথা করতেছে। যাই হোক, ব্লগটা তো করতে হবে, তাই না? তো এবার দু একটা অগোছালো কাপড় গুছিয়ে নেব। তো সব কথাই কি সবাইকে শেয়ার করতে হবে, তাই না? কিছু কথা, পার্সোনাল কথা মানুষের থাকতেই পারে। স্বামীকে না জানিয়ে নয়, বুদ্ধি করে কিভাবে প্রতি মাসে, না জানিয়ে নয় জানাতে হবে, না জানিয়ে নয় জানাতে হবে। দেখুন, প্রত্যেক স্বামীর উচিত মানে সংসার খরচের টাকা বাদ দিয়ে ওয়াইফের হাতে 500 হোক 1000 হোক প্রত্যেক মাসে হাতে তুলে দেওয়া উচিত। আর সেই টাকা তুলে দিয়ে বলতে হবে, এটা তোমার টাকা, তুমি তোমার সুবিধা মতো খরচ করো, এটা টাকার আমি হিসাব নেব না। এইরকম যদি প্রত্যেক পুরুষই হতো কালে, তাহলে কিন্তু সংসারে কোনো দিনও ঝগড়া অশান্তি হতোই না। কিন্তু কজনে বোঝে এরকম পরিস্থিতি? ওয়াইফের মনের ভাষা কজনে বোঝে? এটাই হচ্ছে মেন কথা। যাদের ওয়াইফের ইনকাম নেই তাদের হাজব্যান্ডের এটা ভাবা উচিত আর কি। তাহলে কিন্তু কোনো দিনও সংসারের মধ্যে ঝগড়াঝাটি হবে না, আলহামদুলিল্লাহ। তো আমি যেগুলো ডেইলি কাপড় ব্যবহার করি, ইউজ করি, সেইগুলো কিন্তু আমি ধুয়ে একেবারে রোদের মধ্যে শুকিয়ে এই লাল রেকের মধ্যে রাখি। যদি স্বামী স্ত্রী দুজনের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে 2000 কেন 5000ও প্রত্যেক মাসে সঞ্চয় করতে পারো। আর দুজনের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে, একে অপরের ভাষাকে না বোঝে, তাহলে কিন্তু 2000 কেন 2 টাকাও জমানো সম্ভব না। এবার আলহামদুলিল্লাহ আজকে আমার শখের ছোট্ট বারান্দাটা একটু ঝুলঝরে পরিষ্কার করে নেব। কারণ অফ ক্যামেরায় তো আমি সপ্তাহে 1 দিন হলো ঝাড়ি, 2 দিন হলো ঝাড়ি, কিন্তু ক্যামেরার সামনে প্রত্যেক দিনে দেখানো সম্ভব হয় না। তো সব দিনে প্রত্যেক দিনই কিন্তু সময় জোটে না।
যেদিন সময় জোটে সেদিন আমি করে নিই আর কি। এই যে দেখুন ঝুল ঝেড়ে নিচ্ছি কত সুন্দরভাবে। এইভাবে যদি সপ্তাহে একদিন ঝুল ঝেড়ে নেওয়া হয় তাহলে কিন্তু সহজে ডিপ ক্লিন করার কোনো প্রশ্নই ওঠে না। আর বৃষ্টির সময় এই বারান্দার টিনের মানে পানি আসে, খুব অতিরিক্ত পানি চলে আসে, ঢেউ খেলায় আর কি পানি এই বারান্দার মধ্যে। তখন থালি দিয়ে পানিগুলো মানে মাছ যেরকম করে মারে মানে নদীতে না, মানে নালা নর্দমায় যেরকমভাবে মাছ মানে আল বেঁধে পানি ছেঁকে করে সেরকম করে করতে হয় আমাকে আর কি। তো দেখা যাক, এই যে দেখুন ঝোল ঝেড়ে নিচ্ছি কত সুন্দরভাবে। টিনের বাড়ি হোক আর কিসের, ইটের বাড়ি হোক আর মাটির বাড়ি হোক, যদি একটু ঝকঝকে চকচকে থাকে তাহলে মনটাও বেশ ফুরফুরে থাকে, এটাই হচ্ছে মেন কথা। তো এই যে দেখুন বস্তা ছালা, চালের বস্তা, ধানের বস্তা, আবার মুরগিদের কেনা খাবার, যে ফিড, মুরগির বাচ্চার আলাদা খাবার আর মুরগির আলাদা খাবার। তো এভাবে আমি এই ব্রেঞ্চের মধ্যে মানে গুছিয়ে রেখে দিয়েছি, বস্তার মধ্যে বেঁধে রেখে দিয়েছি। আর মুরগির বাচ্চাগুলো বেশ আলহামদুলিল্লাহ গ্রোথ হচ্ছে, একটু একটু করে বড় হচ্ছে। তো মানে দুটো বাচ্চা ঝিমোচ্ছিল, তো সেই ঝিমোনোর ওষুধ নিয়ে এসেছি। মানে যেখানে মুরগির ফার্ম সেখান থেকে আর কি ওষুধ নিয়ে এসেছি। ছোট্ট প্যাকেটটা 90 টাকা নিয়েছিল, একটা বড় বোতল ছিল, ওই বোতলটার দাম হচ্ছে 500 টাকা। তা বড় বোতলটা আমি নেই, ছোট্ট প্যাকেটটাই নিয়েছি। তো ওইটা নাকি পানির সাথে গুলিয়ে 5 দিন আমাকে খাওয়াতে বলছে পর। যখন ঝিমানো বন্ধ হবে তখন ওই ওষুধের যে প্যাকেটটা আছে ওইটা একটু রশি দিয়ে বেঁধে পনির মধ্যে রেখে দিলে যখন আরও বাচ্চা অসুস্থ হবে, ঝিমোবে, তখন ওটা খাওয়ালেই ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো এই যে দেখুন এইভাবে আমার গ্রামের গৃহিণী হয়ে ছোট্ট বারান্দা, এভাবে আমার শখের ছোট্ট বারান্দা এভাবে ঝাড়া মোছা করে চকচকে ঝকঝকে করে নিলাম আলহামদুলিল্লাহ। তো সেই ব্লগটাই তোমাদের কাছে শেয়ার করলাম। আর আমার ব্লগের কোনো না কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমার ব্লগ কিন্তু প্রতিদিন বিকাল 4টায় আসে। আমি জানি না তোমাদের কেমন লাগে। দেখুন এই কালো কড়াইটা আমি এখানে বসিয়ে রেখে দিয়েছি এই কারণে, যেদিন একেবারে অর্ধেক দিন বা 2-3 ঘন্টা কারেন্ট চলে যায় তখন আমি কিন্তু এই মাটির উনুনটাতে রান্না করি। এই যে দেখুন আমার মা এই উনুনটা বানিয়ে দিয়েছে সিমেন্ট দিয়ে, কত সুন্দর। এইটা ঘরে নিয়ে রান্না করতে পারবো, আবার নিচেও যেখানে সেখানে তুমি নিয়ে গিয়ে রান্না করতে পারো। এটা একেবারে এক্সট্রা করে নিচে একটা এই যে গামলা দেওয়া আছে, এই যে দেখুন কত সুন্দর গামলা দেওয়া আছে। আর ফিটের বস্তাটা আমি একটা নিচেই রেখে দিয়েছি। আর কাঠখড়িগুলো এখানে ছিল, কাঠখড়িগুলো আমি টিনের চালিতে রেখে দিয়েছি। আর কয়েকটা কাঠখড়ি এখানে রেখে দিয়েছি, কালকে টিনের চালি থেকে 4-5টা বেচে বারান্দার মধ্যে রেখে দেবো। কারণ যদি বৃষ্টি আসে, কারেন্ট চলে যায়, তখন আমি ওই শুকনো কাঠখড়ি দিয়ে আমি ওই বারান্দার মধ্যে একবেলা হলেও রান্না করে নিতে পারবো। আর গ্যাসের যা দাম বেড়েছে, গ্যাসটা রেখে দিয়েছি এই কারণে, মানে রাতের বেলা হয়তো কোনো দিন কারেন্ট গেল, তখন হয়তো একটু ডিম ভাজা করে খাওয়া যায়, তখন তো আর উনুন ধরানো সম্ভব না, তাই না? আজকে রান্না হচ্ছে কি সেটাই তোমাদের কাছে শেয়ার করতেছি। আজকে রান্না করব গাছ আলু। মেহমান আসবে যেহেতু বাসায়, আমার বোন আসবে, তো আজকে 5টা সবজি রান্না করব। গাছ আলু আমার মা দিয়েছে, এটা একটু ঝোল করব। লাউ শাক দিয়েছে আমার মা, ওটা একটু ভাজা করব। আর আলুর ভর্তা করব টমেটো দিয়ে, আর পাঁপড় ভাজবো, আর ডিমের অমলেট করব। আর বাস এই 5টাই। এই যে দেখুন আমের চাটনি করে নিয়েছি, আলু ভর্তা, আলু ছিলিয়ে করবো, এখানে ডিম ভেজে রেখে দিয়েছি অমলেট করে। পাঁপড় আগের ছিল কিছুটা, সেই পাঁপড়টা ভেজে নিলাম। আর ভাতের মধ্যে আলু দিয়েছিলাম। তো আমি ভাতের মধ্যে সবসময় আলু দিই এই কারণে, রান্না করতে করতে দেখা গেলো কারেন্ট চলে গেলো, তখন আলু সিদ্ধ দিয়েই কিন্তু সকালের ভাতটা গরম গরম খাওয়া যাবে। যখন কারেন্ট চলে আসবে তখন রান্না করে নেব। এই বুদ্ধি খাটিয়ে কিন্তু আমি আলু দেই সবসময় ভাতের মধ্যে। আর ওখানে এই ভাতের মধ্যে লাল আলুও দেই। তো চলো টাটা, আল্লাহ হাফেজ। তো এই যে দেখুন মেহমান এসেছে বাসায়। তো যাই হোক, দেখা যাক কতটুকু আপ্যায়ন করতে পারি। মেহমান হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত। তো যেটাই হোক তোমাদের কাছে শেয়ার না করলেই নয়। আর এই যে দেখতে পাচ্ছেন চা বানাচ্ছি আমি, মানে দুধের প্যাকেট কিনে নিয়ে আসলাম। আমরা যেহেতু চা খাই ওষুধি চা, ওই লাল চাটাই বেশি খাই চিনি ছাড়া। তো মেহমান আসলে তো একটু ভালো মন্দ আপ্যায়ন করতে হবে, তাই না?